তাসনিম জারার নমিনেশন বাতিল হয় নির্বাচনের সুযোগ পেল আওয়ামী লীগ। এদিকে রেগে গিয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগের নির্দেশ দিলেন পুতিন। তাহলে কি আবারও ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে আওয়ামী লীগ? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে অনেক আগে ভিডিও করে বলেছিলাম বাংলাদেশে যে মব কালচার শুরু হয়েছে এবং মব করে মানুষকে মেরে ফেলছে এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে। জঙ্গিরা বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, ভারতকে উড়িয়ে দিবে, সেভেন সিস্টার্স দখল করে ফেলবে এবং আরো বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যকলাপ তারা করছে। এই সকল কার্যকলাপ হিতে বিপরীত হয়ে যাবে। দেখেন না, 15-16 মাস যেতে না যেতেই ভারত কিন্তু তাদের কূটনীতিতে সফল হয়ে গিয়েছে। আইন কাকে ভয় পায়, অপরাধীকে নাকি ক্ষমতাবানকে? থানার অতির সামনে বসে একজন ব্যক্তি নির্ভয় বলছে, আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। এটা কোনো সিনেমার সংলাপ নয়, এটা হবিগঞ্জ জেলার একটি থানার ভেতরে বলা বাস্তব কথা। আরও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই বক্তব্যের পর পুলিশ কাঁপছে, ভয়ে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে যখন নৈতিক ভাষণ, রাষ্ট্রীয় শুদ্ধতার প্রতিশ্রুতি আর সংস্কারের বুলি সব একসঙ্গে উচ্চারিত হচ্ছে, তখন যিনি এই সব গল্প দিয়ে ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় বসেও যিনি সেই গল্পই শোনাচ্ছেন, তার বিরুদ্ধেই অর্থ পাচারের গল্প দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে আলোচিত হচ্ছে। কে সেই ব্যক্তি বলুন তো? আপনারা তাকে চেনেন নানান পরিচয়ে। কখনো তিনি গরিবের ব্যাংকার, কখনো তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং এই মুহূর্তে তিনি দেশের ত্রাতা প্রধান উপদেষ্টা। যে মানুষটি একদিকে বয়ান দিচ্ছেন এই বলে যে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগ তারা নির্বাচন করতে দেবে না। 2 দিন ধরে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া, কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং অনেক ইউটিউবার বলছে শেখ হাসিনা নাকি 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আরো অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কর্মীদের জন্য দিক নির্দেশনা দিবেন। সে বিষয়ে আপনি আলোচনা করেন। আজকে সে বিষয় নিয়েই আমি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, কলকাতাতে নিউজ করেছে, এটা সত্য, এবং শেখ হাসিনা যে 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসবেন সে বিষয়েও সত্য মনে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত একেবারে নিশ্চিত হওয়া যায়নি যে তিনি সত্যিকারে 23শে জানুয়ারি লাইভে এসে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এটা 23শে জানুয়ারি সকালেই আপনাদের কাছে কনফার্মেশন আসবে, একেবারে শিওর হয়ে যাবে। কারণ হয়তোবা নাও তিনি 23শে জানুয়ারি আসতে পারেন। অনেক কিছু ব্যাপার আছে, সে সকল ব্যাপার যদি ক্লিয়ার না হয়, তিনি না আসে, হয়তোবা ভিডিওতে না আসে অডিওতে আপনাদেরকে বার্তা দিতে পারেন। হঠাৎ করে কেন এখন শেখ হাসিনা 23শে জানুয়ারি লাইভে এসে বক্তব্য দিবেন, এই বিষয়টি চাউর হয়েছে। তার মেইন কারণ হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং সাবেক মন্ত্রীরা ইন্ডিয়াতে একটি মানবাধিকার সংস্থার পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেছিল। সেই কারণে অনেকে এখন বলা শুরু করে দিয়েছে ইন্ডিয়া শেখ হাসিনাকেও পারমিশন দিবেন এভাবে নিজের সশরীরে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে। সেই কারণে তারা কনফিডেন্স পাচ্ছে। আমি ব্যাপারটাকে প্রপাগান্ডা বলবো না, একেবারে 100% 23শে জানুয়ারি শেখ হাসিনা সশরীরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেটাও বলবো না। সেই কারণে আমাদের 23শে জানুয়ারি পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে, আদৌ কি শেখ হাসিনা সশরীরে সকলের সামনে এসে এত মাস পরে বক্তব্য দিবে কিনা। কিন্তু এটা সত্য, শেখ হাসিনা দফায় দফায় অনেক আওয়ামী লীগের সিনিয়র শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছে এবং অনেকবার ভারতের শীর্ষ পর্যায়ে যে সকল মন্ত্রীরা আছে তাদের সাথেও বৈঠক করেছে এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তাদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে। কিন্তু তিনি সশরীরে এখনো মিডিয়ার সামনে আসেনি। বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন মিডিয়ার মধ্যে তিনি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তিনি এখনো সশরীরে আসেনি। সে কারণে গুঞ্জনটা বেশি চাউর হয়েছে, নিউজটাও বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। সেই কারণে আমাদেরকে কেউ প্রপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে বলতে পারবেন না এবং তিনি যে 100% 23 তারিখ আসবে সে বিষয়ে সিউরিটি দিতে পারবেন না। সে কারণে আমাদের হতাশাগ্রস্ত না হয়ে, বেশি উজ্জীবিত না হয়ে, উনি আগে 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসুক, উনি কি বলে সেটা আগে দেখুন। আর যদি নাও আসে, অডিও বার্তা কি বলে সেটা আগে শুনুন। আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি ক্লিয়ারলি ভাবে, ডক্টর ইউনূস সরকার যত গায়ের জোর আছে সকল কিছু প্রয়োগ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা দিয়ে দেওয়া চেষ্টা করবে। কিন্তু দিয়ে দিলে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বা নির্বাচন অংশগ্রহণ করে না, আওয়ামী লীগ শেষ, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। সেটার সাথে
আওয়ামী লীগের ফিরে না আসার সাথে কোনো সংযুক্ত কিছুই নেই। বরং 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিয়ে দিলে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরতে পারবে। কারণ এখন ইন্ডিয়া সরকার এবং ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে ভিতরগতভাবে সমর্থন দিচ্ছে এবং আওয়ামী লীগ বিশ্বের সকল পরাশক্তিদের সমর্থন নিত এখন সার্থক হয়েছে। সে কারণে আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারির পরে খুব ইজিলি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সেই বার্তায় হয়তো শেখ হাসিনা আপনাদেরকে দিবে। অলরেডি আওয়ামী লীগের যে সকল সিনিয়র পর্যায়ের মন্ত্রীরা আছে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে সেই বার্তা আপনাদেরকে অলরেডি দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবও ক্লিয়ার করেছে এবং এখন নোফেল সাহেবও কিন্তু এই ব্যাপারগুলো বক্তব্য দিয়ে ক্লিয়ার করছে। এবং গতকালকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও অনেক বক্তব্য দিয়েছে। তিনি বলেছে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা বিএনপির সাথে কাজ করতে রাজি আছি, কারণ বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিএনপি সত্যিকারের একটি রাজনৈতিক দল। তার মানে কি বোঝা যাচ্ছে? প্রয়োজনে সকল কিছু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ নির্বাচন হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং নির্বাচন যদি নাও হয় তবুও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারবে না, এভাবে নিষিদ্ধ করেও রাখতে পারবে না। কারণ রাজনৈতিক সরকার যদি পাতা নির্বাচন বলে সরকার গঠন করেও বিএনপি বহির্বিশ্বের চাপের কারণে বাধ্য হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে। কারণ বহির্বিশ্ব তখন ওই সরকারকে বলবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ আগামীতে করতে দেওয়া না হয় এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া না হয়, আমরা আপনাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করব না এবং কোনো ধরনের ঋণও আপনাদেরকে দিব না। ইন্ডিয়া যদি বলে আমরা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করব না, আমরা আকাশপথ বন্ধ করে দিব, গঙ্গা চুক্তি করব না, তিস্তা চুক্তি করব না, তখন কি করবে সরকার? ওই সরকার বাধ্য হয়ে দেখবে দেশের অর্থনীতি ভেঙে যাবে, দেশের মানুষ আমাদের উপর পেডাপ হয়ে যাবে, আমাদের রেজিম তো 2 মাসও টিকবে না, তখন বাধ্য হয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এভাবেই করে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এভাবেই করে বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সাথে রাজনীতি করবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিচ্ছু করার নাই, বিশ্বের কূটনীতি এমনই, যখন প্রয়োজন রেজিম চেঞ্জ করবে, যখন প্রয়োজন আবার সেই রেজিমকে বসিয়ে দিবে। সেটাই দেখবেন আগামীতে ঘটবে। শেখ হাসিনা 16 বছর শাসন আমলে থাকার পরে অনেকের কথা শুনে নাই, অনেক দেশের সাথে সম্পর্ক ভালো রেখেছে, অনেক দেশের সাথে রাখা নাই, তাই অনেকেই মিলেই টেকনিক্যালি ভাবে শেখ হাসিনা রেজিমটা চেঞ্জ করে দিয়েছে। এখন যখন দেখতে পেয়েছে শেখ হাসিনা রেজিম হওয়ার পরে হিতে বিপরীত হয়ে গিয়েছে, কোনো ফায়দা হয়নি, বরং শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল, মোটামুটি ইন্ডিয়া সকল দেশকে বুঝাতে পেরেছে, তখনই এখন সকল দেশ আবার হুমড়ি খেয়ে কূটনীতিকভাবে শেখ হাসিনা রেজিমকে ফিরানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরানোর চেষ্টা করছে। এবং বাংলাদেশের জনগণও কিন্তু আওয়ামী লীগকে আবার অ্যাকসেপ্ট করছে। কেন? বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে অন্তত 16 বছর শাসন আমল অনেক ভালো ছিল, আমরা অনেক শান্তিতে ছিলাম, দেশের অর্থনীতি স্টেবল ছিল। তাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা অতীব জরুরি হয়ে গেছে। যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে 50 থেকে 60%, বিশ্বের পরাশক্তিগুলো চাচ্ছে এবং পার্শ্ববর্তী প্রতিবেশী ভারত চাচ্ছে, সেখানে বিএনপি, জামাত, ডক্টর ইউনূস কোন হনুরে তারা কি এমন করতে পারবে? কিছুই করতে পারবে না। এই সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো শেখ হাসিনা 23 জানুয়ারি সশরীরে লাইভে এসে আপনাদেরকে বক্তব্য দিবে। তখন আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই আরো কিছু সময় অপেক্ষা করুন। আমাদের শিরুটি জন্য বসে থেকে লাভ নাই, আমরাও কনফার্ম আপনাদেরকে এখন জানাতে পারবো না। এবং এটা সত্য, কলকাতা নিউজ হয়েছে দেখেছেন এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও শুনেছেন। এটা প্রপাগান্ডা ধরতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? তাই 23 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, তখন ফাইনাল একটা সময় দিয়ে দেওয়া হবে যদি তিনি সত্যিকারের সশরীরে লাইভে আসেন। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে আগামীতে কি কি ঘটতে পারে আর শেখ হাসিনা সত্যি সত্যি কি 23 জানুয়ারি সশরীরে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে ইন্ডিয়া থেকে এবং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে কিনা, এটাই হচ্ছে মেইন কথা। আর আপনারা তো এটা জানার জন্যই এই ভিডিওটি দেখছেন। মোটামুটি বেসিক যে ধারণাগুলো সেগুলো আশা করছি আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি। তার আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচনে তো আর আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে। তারপরেও সেই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য যখন দেশের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে থেকে করছেন, সেটি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসছে। গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আমি দ্য ডিপ্লোম্যাটের অংশবিশেষ আপনাদের সাথে একটু শেয়ার করি এবং নিঃসন্দেহে তাদের হিসেব একেবারে খারাপ নয়, কোথাও কোথাও আমাদের দ্বিমত থাকতে পারে।
দ্য ডিপ্লোম্যাট বলছে যে ভোটের আর মাত্র 1 মাসেরও কম সময় বাকি রয়েছে। এর মধ্যে নানান জরিপ পরিচালিত হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে। সেই সব জরিপের কোনোটিতে বিএনপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে, আবার কোনো জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে। ডিপ্লোম্যাট বলছে যে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াই। তারা হলো মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম অতি ডানপন্থী জামাত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। এবং বিএনপি আর জামাতে ইসলামী একসময় মিত্র থাকলেও তারা পরবর্তীতে এসে তুমুল বৈরী সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়েছে, এমনটা বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর বিএনপি এবং জামাতের মধ্যকার এক সময়ের যে মিত্রতা ছিল, যে মধুর সম্পর্ক ছিল, সেই মধুরতা এখন আর নেই। গত 1 বছরের সংবিধান সংস্কার, নির্বাচন আয়োজনের সময়সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। জামাত ইসলামী সম্পর্কে বলা হচ্ছে যে 1971 সালে দেশটির মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে অংশ নেয়। এর ফলে দলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ের নেটওয়ার্ক থাকা সত্ত্বেও জামাত দীর্ঘদিন উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পায়নি। এবার সেই চিত্র হয়তো বদলাতেও পারে, এমনটা মোটামুটি হালকা করে বলা হচ্ছে এখানে। যেহেতু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো প্রত্যেকটিতে জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়, সেটিকে উল্লেখ করে এখানে বলা হচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত কি বলা হচ্ছে এখানে? আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে এটি দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও সেটি সংখ্যায় অনেক কম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও 30 থেকে 40% মধ্যে ছিল। পতনের পর অর্থাৎ 5 আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও উল্লেখযোগ্য। আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে, বিশেষ করে যদি লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। বলা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে 8 থেকে 10% ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগকে ভোট দিতেন। বিএনপি ও জামাত দু দলই এখন এই ভোটারদের টানতে চাইছে এবং নেতৃত্ব পর্যায়ে দুই দলই আওয়ামী লীগ সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে। এটা আমরা সবাই জানি। জামাত তো ঘোষণা দিয়েই দিয়েছে যে আওয়ামী লীগের যদি কেউ, জামাতের কোনো নেতা এরকম বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের কেউ যদি জামাতে জয়েন করে তবে তাদের সব ধরনের দায়িত্ব জামাত ইসলামীর। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপরে রয়েছে, শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন, আটক হওয়ার আতঙ্কে রয়েছেন, যাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ঘর বাড়ি লুট হয়ে গেছে, এখন সব দায়িত্ব জামাত ইসলাম নিতে চায়। আর জামাত এবং এনসিপি সম্পর্কে যদি বলা হচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে তারা জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে। কী কারণে? আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, তার নেতৃত্বাধীন এলডিপিকে যুক্ত করে জামাত ইসলামী মুক্তিযুদ্ধকালীন কলঙ্ক মোছার চেষ্টা করছে। আর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্মনিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ ভোটারদের টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে। যেহেতু এনসিপির যে কিছুটা হলেও ভাবমূর্তি ছিল, তাদের যে কর্মকাণ্ড নানান বিষয়ে বিতর্কিত কার্যকলাপ, সেখান থেকে তো মানুষ বিমুখ হয়েছে। মানুষ মনে করছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মানুষের ক্ষোভ, বঞ্চনা, এগুলোকে পুঁজি করে, আবেগকে পুঁজি করে যেভাবে 5 আগস্টের আগে রাজপথে নামানো হয়েছিল, যেই আশার বাণী দেওয়া হয়েছিল সাধারণ মানুষের সামনে, সব কিছু তো উল্টে পাল্টে দিল এই এনসিপি নেতৃত্বে থাকা ছাত্র নেতারা। তো সেটি এখানে বলা হচ্ছে যে সবশেষ পর্যায়ে হলো এনসিপি যখন জামাত ইসলামীতে যোগ দিল, তাদের আসল চরিত্র বেরিয়ে এলো, তাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়লো, তখন এই সব স্বপ্নভঙ্গ হওয়ার কারণে তরুণ ভোটারদেরও নিশ্চয়ই আর জামাত ইসলামী আকর্ষণ করতে পারছে না। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কাকে বেছে নেবে, আদৌ কাউকে বেছে নেবে কিনা। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুরা বিএনপি বা জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কিনা। মানে এই 17-18 মাসে যে পরিমাণ অত্যাচার নির্যাতন তাদের উপরে হয়েছে, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে, সেটির উপর নির্ভর করছে। জামাত এখন নিজেকে সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বলে দাবি করলেও প্রার্থী তালিকায় মাত্র একজন হিন্দু আছেন। তাও তো মাশাআল্লাহ অনেক, জামাত ইসলামী হিন্দু ব্যক্তিকে নমিনেশন দিয়েছে, কিন্তু কোনো নারী প্রার্থী নেই। বিএনপির ক্ষেত্রেও একই প্রশ্ন। তারেক রহমান আজ মধ্যপন্থী কথা বললেও অতীতে জামাতের সঙ্গে জোট বাঁধার বিষয়টি আলোচনায় আসছে। বিএনপির তালিকায় মাত্র 2 জন হিন্দু প্রার্থী রয়েছেন। অতএব খুব স্বাভাবিক কথা যে এই দেশ সবার, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, তাহলে কেন অন্য ধর্মের মানুষেরা এত বেশি অবহেলিত প্রার্থীর তালিকা অনুযায়ী? দ্য ডিপ্লোম্যাট যেটি বলছে যে আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলকভাবে ভালো বিকল্প। বিএনপির নতুন দৃষ্টি যেটি মানুষের সামনে প্রকাশ পাচ্ছে হয়তো তাদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে না? রাজনীতি মাঠে আওয়ামী লীগ এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী, এটি আমরা সবাই জানি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে, রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে। আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন। ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন? এটি হচ্ছে ডিপ্লোম্যাটের বিশ্লেষণ। কিন্তু আমরা তো জানি যে এর মধ্যে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা ভারতে বসে
আওয়ামী লীগের ভোটার, কর্মী, সমর্থক সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যে নির্বাচন বয়কট করতে হবে। তাহলে যদি আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে না যায়, কেউ যে যাবে না সেটি তো আমরা সেভাবে বলতে পারি না নিশ্চিত করে। অবশ্যই অনেকেই যাবেন যার যার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তি পছন্দের জায়গা থেকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে ভয়ের জায়গা থেকেও কেউ কেউ ভোট কেন্দ্রে যেতে পারেন। এখন ভোট কেন্দ্রে যাওয়ার পরে সেই ব্যালট পেপার তারা কী করবেন, ছিঁড়ে ফেলবেন নাকি সিল মারবেন, এটি তাদের বিষয়, আমরা জানি না। তবে যেহেতু নির্বাচন বয়কটের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে কতজন আওয়ামী লীগের কর্মী, সমর্থক, ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে বা সেই ভোটের উপরে কতটা এর ফলাফল নির্ভর করবে, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। তবে বন্ধু কথা এটি যে আওয়ামী লীগই বড় ফ্যাক্টর নির্বাচনের মাঠে না থেকেও। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।